এই ঢাকার ঘড়ির মোড়ের মধ্যে উপস্থিত সম্মানীয় সভাপতি সিন্ধু সেনাপতি, আমাদের বিধায়ক শ্রী শীতল কপাট, শ্রীমতী তনুশ্রী খালরা, শ্রী মদন বৈরাজ, শ্রী গণেশ মান্না, শ্রী রামকুমার দে, শ্রী স্বরূপ সাঁপুরি, শ্রীমতী হাসি হালদার এবং এখানে উপস্থিত আমার সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিক বৃন্দ, মাও করে আমরা আপনাদের কাছে এসেছি কোনো বক্তৃতা দেওয়ার জন্য না। আমরা এখানে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে, নতুন কোনো বার্তা দিতে নয়। কারণ পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তৃণমূল কংগ্রেসের বিদায় তারা নিশ্চিত করে দেবে। আমরা পিছিয়ে আছি, আমাদের যাত্রার পথ পিছিয়ে আছে, কিন্তু মানুষ এগিয়ে এসেছে। গ্রামগঞ্জে যেখানে যাচ্ছি সেখানে একটা আওয়াজ, আমরা ভোটটা ঠিকঠাক দিতে পারবো তো? গণনা কেন্দ্রে আপনাদের প্রত্যেক কর্মী উপস্থিত থাকবে তো? মানুষ ধরেই নিয়েছেন সরকার চালিয়ে ৫,০০০ কিলোমিটার জুড়ে আমাদের এই পরিবর্তন যাত্রা চলছে। আমাদের লক্ষ্য একটাই, এই সরকারের বিদায়কে মসৃণ করতে হবে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী কবি, আমাদের মুখ্যমন্ত্রী চিত্রকার, আমাদের মুখ্যমন্ত্রী অভিনেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী সুরকার, আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফুটিয়ে দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী মরুভূমিতে ধানের চাষ করতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী এই প্রতিভা নিয়ে যখন জন্মগ্রহণ করেছেন তখন তার বিদায়টাকে আরো মসৃণ করতে হবে। কিন্তু আমরা তাকে ছেড়ে দিতে চাই না। আমরা মুখ্যমন্ত্রীর বিসর্জন চাই না, তার সরকারের বিসর্জন চাই না। আমরা চাই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মাঝে থাকুক। 2026-এর নির্বাচনে আমাদের একটাই চাহিদা যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কাছে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদের সামনে পদ্মপাতার জলের মতো পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তিনি ছুটে বেড়ান, বিরোধিতা করুন, আগামী দিনের বিজেপি সরকারের নীতির সিদ্ধান্ত গ্রহণ করার। আমরা এসেছি আপনাদের কাছে শুধু একটি বার্তা। মেদিনীপুর জেলার মানুষ কিন্তু মশাই এর জেলার মানুষ, ঘাটালের মানুষ শিক্ষিত মানুষ। আমি ছাত্রাবস্থা থেকেই শুনে আসছি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। আমাদের এই মেদিনীপুর জেলার একজন নেতা, যিনি কংগ্রেসে ছিলেন, দীর্ঘদিন কংগ্রেস করবার পর এখন তৃণমূলে বেড়াতে চলে গেছেন, এখন ওখানেও সদন থেকে নির্বাচিত হয়েছেন, মন্ত্রী হয়েছেন। তিনি জীবন ভোর গেলে ভাই কপালেশ্বরীর কথা বলে গেলেন। তিনি জীবন ভোর এই ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করবার কথা বলে গেলেন। কিন্তু তিনি কোন মাস্টার প্ল্যানের খোঁজ করতে কংগ্রেস থেকে তৃণমূলে চলে গিয়েছিলেন, আর তিনি তৃণমূলে যাওয়ার পর ঘাটালের কোন পরিবর্তন হলো, তিনি মন্ত্রী হয়ে এখানে কোন প্রোগ্রামকে ত্বরান্বিত করলেন, ঘাটালের মানুষ কিছু বুঝতে পারেনি। আজকে দাসপুরের মানুষ, ঘাটালের মানুষের একমাত্র পরিচয় হচ্ছে তারা পরিযায়ী শ্রমিক। আমি মাত্র কয়েকদিন আগে সুরাটে গিয়েছিলাম, সেখানে ঘাটালের মানুষদের সঙ্গে দেখা করলাম, দাসপুরের মানুষদের সঙ্গে দেখা। তারা আমাদের কাছে একটা দাবি নিয়ে এসেছে, বললেন দেখুন আমরা 3 পর্যন্ত পড়েছি, 7 পর্যন্ত পড়েছি, কিন্তু আমরা এই গুজরাটের মাটিতে এসে প্রতিষ্ঠিত হয়েছি। এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, তিনি ক্লাস 3 পর্যন্ত পড়েছেন, গুজরাটের প্রথমে পাথর সেটিং এর কাজে কাজ করতেন, নিজে ব্যবসা শুরু করেছেন, ছেলেকে আমেরিকায় একটা বাড়ি কিনে দিয়েছেন। কিন্তু তিনিও চোখে জল ফেলে বললেন আচ্ছা, আমাদের বাঙালিদের থেকে লোকে বাঙালি বাবু বলে কথা বলছে, কিন্তু এখন আমাদের থেকে মানুষ প্রশ্ন তাকায় যে আমরা তো তৃণমূলকে চিনি,
আমরা তৃণমূলকে জানি, আমরা মুখ্যমন্ত্রী থেকে চিনি, আমরা তৃণমূলের সরকারের পরিচালনার পদ্ধতি জানি। আপনারাও কি করছেন, তাই এবারে আমরা ঠিক করেছি আমরাও যাব, আমরা ট্রেনে ভর্তি করে যাব। এই যে বাঙালিয়ানের রাজনীতি, মিথ্যাচারের রাজনীতি, বাঙালিকে আক্রমণ করবার রাজনীতি, মিথ্যা বাংলা রশ্মিটাকে মানুষের সামনে এসে মানুষকে নির্বাচনে সিদ্ধান্ত করে পিছনে দরজা দিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতা দিয়ে রাজনীতি, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ায়। আজকে সারা ভারতবর্ষে যেখানে ইরান বাঙালি একমাত্র পরিচয় দিতে পরিযায়ী শ্রমিক, আমরা কোথা থেকে এসেছি? সেই মাতঙ্গিনীর কথা বলেছি, ক্ষুদিরামের কথা বলেছি, দেশপ্রাণ বীরেন শাসককে ভুলে গেছি। আমরা ভুলে গেছি তাম্রলিপ্ত স্বাধীন সরকারের কথা, আমরা ভুলে গেছি জুয়ার বিদ্রোহের কথা, আমরা ভুলে গেছি রানী শিরোমণির বীর্য কথা, আমরা ভুলে গেছি তাম্রলিপ্ত স্বাধীন সরকারের সেই দিনগুলোর কথা, আগুন ধরানো দিন যেদিন সরকার তৈরি করেছিলেন সর্বাধিনায়ক আমাদের বিভিন্ন নেতা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এমন একটা সরকার চলেছে দীর্ঘ 15 বছর ধরে, যে সরকার মানুষের মেধাকে প্রতারিত করেছে, যে সরকার আলু পটলের মতো আপনাদের পরিবারের ছেলেদের চাকরি বিক্রি করে দিয়েছে। আপনারা কষ্ট করে ছেলেকে কলেজে পাঠাবেন, টাকা না দিলে কলেজে অনার্স পাবে না। টাকা না দিলে কলেজে ভর্তি করবার সুযোগ পাবেন না। আপনার ছেলে অনার্স গ্রাজুয়েট কলেজ থেকে বেরোবেন, মুখ্যমন্ত্রী আমার দয়ার শরীর, মুখ্যমন্ত্রী আপনার গ্রাজুয়েট ছেলের জন্য চাকরি নয়, দৈনিক 50 টাকা ভাতা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আরে আমরা ভাতার বিরোধী নই। কেউ কেউ মেরু করে কেউ লক্ষ্মীর ভান্ডার দিয়ে বলছেন দিদি 500 টাকা বাড়িয়ে দিয়েছে। আরে আমরা তো দীর্ঘদিন ধরে বলে এসেছি যে মহালক্ষ্মী এভাবে আসতে পারে না। আজকে কলকাতার বোমা ফেটে কলকাতার প্রাণকেন্দ্র পাইপ পাড়ায় টিনের চাল ক্লাব ঘরে সেটা উড়ে গিয়ে 6তলা বাড়ির ছাদে পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে লক্ষ্মী আসতে পারে না। এই সময় লক্ষ্মী গোসল ঘরে করতে গেলে শান্তির প্রয়োজন আছে। হাতে তীর ধনুক নিয়ে লক্ষ্মী আসে না, বোমা পিস্তল নিয়ে লক্ষ্মী আসে না, তরোয়াল নিয়ে লক্ষ্মী আসে না। লক্ষ্মী শান্তি চায়। লক্ষ্মীর মাকে নিয়ে আসতে চাই অন্নপূর্ণা, একদম অন্ন যাচ্ছে, অন্নপূর্ণার জন্য প্রতি মাসে 1,500 নয়, মেয়ে দিচ্ছিল 1,500, মা দেবে 3,000 অন্নপূর্ণার যোজনা। তারপরে এই সরকারের কোন জমি নীতি নেই। শিবুরাই মন্দির গ্রামের আন্দোলনের মধ্যে দিয়ে সারা দেশে একটা ভুল বার্তা পাঠিয়ে দিয়েছে বর্তমানের সরকার। যে সরকারের কোন মন্ত্রী, যে সরকারের মুখ্যমন্ত্রী একটা শিল্পের শ্মশানের উপরে দাঁড়িয়ে আবির ফেলতে পারেন, ভিক্টরি সাইন দেখাতে পারেন, সেখানে আর যাই হোক কোনদিন কোন শিল্পায়নের সম্ভাবনা থাকবে না। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যারা বলছেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি এর আগে কোনদিন কোন রাজ্যে তৈরি হয়নি, আজকে সেই মুখ্যমন্ত্রীর সময় সেই শিল্পপতিরা নিজেরা বিনিয়োগ করছেন উড়িষ্যায়, বিনিয়োগ করছেন ঝাড়খণ্ডে, বিনিয়োগ করছেন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে। এই পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গে 6,800 বেশি কোম্পানি তার এই রাজ্য থেকে তাদের হেড অফিস স্কুলে উন্নয়নকে নিয়ে চলে গেছে। এই যে মাছের মধ্যে বাঙালি একবার মাছ বন্ধ হয়ে গিয়েছিল বলে কি লাভ, বাঙালি মাছ খাবে না। মাছ কোথা থেকে আসছে? মাছ আসছে বাংলাদেশ থেকে, মাছ আসছে এখন আফ্রিকা থেকে, মাছ আসছে অন্ধ্রপ্রদেশ থেকে, মাছ আসছে বিহার থেকে। আগে তখন বহিরাগত মনে হয় না। মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি বহিরাগত পার্টি। কোন মাটিতে দাঁড়িয়ে বলছেন? দাঁড়িয়ে বলছেন পশ্চিমবঙ্গের মাটিতে যে মাটি তৈরি করে দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি বাঙালি ছিলেন না,
ইসবেঙ্গলের সমর্থক ছিলেন না, একজন খাঁটি ভোটি ছিলেন। তাই ওপর থেকে যারা এপারে এসেছেন তাদের সঙ্গে সঙ্গে এপারের মানুষকে নতুন করে ভাবতে হবে আপনারা আগামী দিনে কোথায় যাবেন। একটা সময় ছিল যখন মুসলিম লীগ দাবি করলো যে আমাদের পাকিস্তান চাই, কত স্লোগান, গান में बीड़ी, मुंह में पान, लड़के लेंगे पाकिस्तान, দাঁড়িয়ে পড়েছিল বামপন্থীরা তাদের পাশে। মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। আর তাই ভারত ভাগ মানতে হবে, তবে ভারত স্বাধীন হবে। ভারত স্বাধীন হলো, দেশে বুকে নেমে এলো অভিশাপ, দেশ বিভাগের অভিশাপ, কত পদযাত্রা, কত মিলন মেলা, হিন্দু ধর্ম মুসলিম বিদ্রোহী আন্দোলন, বড় কান্ডারি ঢুকেছে মানুষ সন্তান করবার, কান্ডারিকে হুঁশিয়ারি দিতে দিতে হাতে সম্প্রীতির লাঠি ভাঙতে পারতে আমরা ফিরে গিয়েছিলাম 1947 সালের 15ই আগস্ট কূটনৈতিক প্রেমী সম্রাট জোবানি চৌধুরী শয়তানির কাছে। কোথায় ছিল জ্যোতিবাবুর বাড়ি, কোথায় ছিল প্রমোদ দাশগুপ্তের বাড়ি, কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি, কোথায় ছিল অনুকূল ঠাকুরের বাড়ি, কোথায় ছিল আমাদের এই সৌগত রায় কথাগত রায়দের বাড়ি, কোথায় ছিল তপন শিকদারের বাড়ি, কোথায় ছিল সোমেন মিত্রর বাড়ি? এরা কেউ ওপরে গান্ধী বাচ্চা হতে পারেননি, একাত্ম মানব বাচ্চা হতে পারেননি, কেউ ওখানে সম্প্রীতির রাখি পড়াতে পারেননি। ওপার থেকে এপারে চলে এসেছিলেন। আন্দোলন শুরু করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, আন্দোলন শুরু করেছিলেন এস.সি. চ্যাটার্জি, যোগ দিয়েছিল কংগ্রেসের সমস্ত হিন্দু বিধায়করা। একটা সেপারেট হিন্দু হোমল্যান্ড চাই, আর তার জন্য তৈরি হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ 1947 সালের 20 জুন। কিন্তু আজ পরিস্থিতি আবার ভয়াবহ, আজ ওপার বাংলা থেকে আবার মানুষ আসছে। মুখ্যমন্ত্রী বলছেন ওরা আসতেই পারে। দেখুন আমাদের মন ছোট, আমরা চেকে রাখি, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর মন বড়। ওনার উনি অনেক উদারপন্থী, আমরা অত বেশি ওনার মতো হতে পারিনি বলি আমরা একটু বিরোধিতা করছি, মাফ করে নেবেন। আমরা এখন রাস্তায় আছি পরিবর্তনের লক্ষ্যে। মুখ্যমন্ত্রী ধর্মমঞ্চে বসে পড়েছেন, বলছেন আমি উঠবো না। জনগণ বলছে আমরা তোমার ওখান থেকে তুলে দেবো, আমরা পশ্চিমবঙ্গে তোমার এক জায়গায় বসে থাকতে পারবো না। কিন্তু তাও বলছেন আমি ধর্ণা করবো। কেন ধর্ণা করবো? বলছে ওপারে যারা আছে ওরাও তো বাঙালি, ওরাও তো বাংলা ভাষায় কথা বলে, আমরাও তো এপারে বাংলা ভাষায় কথা বলি। ওরা নয় দু চারটে মন্দির ভেঙেছে, ওরা নয় কিছু মেয়েকে একটু তাদের সঙ্গে দুষ্টুমি করেছে, ওরা নয় কিছু মহিলা ধর্ম পরিবর্তন করে নীতি করে নিয়েছে, ওরা নয় আপনাদের শিবলিঙ্গকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, ওরা দুর্গা পুজোর প্যান্ডেলের উপর গোমাংস ছড়িয়ে দিয়েছে, ওরা ওখান থেকে হিন্দুদের মেরে তাড়িয়েছে, হিন্দু উদ্বাস্তু হয়ে পাড়িয়েছে, আবার অতিরিক্ত সেকুলার হয়ে গেছে। আমরা তো এগুলো জানি গল্প। আজকে কিন্তু তাহলেও তো ওরা বাঙালি, ওরা কি সুন্দর বাংলা ভাষায় কথা বলছে। আমি তো ওদের মতো বাংলা করবার জন্যই রাম বলতে ওদের একটু অসুবিধা আছে বলে আমি রামধেনুকে রংধেনু বানিয়ে দিয়েছি। আমি তো চেষ্টা চরিত্র চালিয়ে যাচ্ছি। আমি দেখছেন না আমাদের সমর্থকদের কত করে বোঝাচ্ছি। এই যে একজন কি যেন লগ্নচিতা বলে একজন মহিলা, তিনি নাকি খুব ভালো গান গান, উনি মঞ্চে উঠে গান গাইতে শুরু করেছেন, তাও রবীন্দ্রসঙ্গীত। একজন তৃণমূলের নেতা মানে ধর্মনিরপেক্ষ নেতা উঠে বলছেন এখানে এই গান চলবে না। অদ্ভুত অবস্থা পশ্চিমবঙ্গে। ওখানে থেমে থাকেননি, ওপারে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে মূর্তিকে। আর এপারে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ছাত্রের নেতারা, তার দুষ্টু ছেলেরা, সোনার টুকরো ছোট ছোট ভাইয়েরা, তারা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মালদা জেলায় আগুন লাগিয়ে দিয়েছে। ওরা কি করেছে ওপারে? ইন্দিরা গান্ধী যিনি বাংলাদেশ তৈরি করে দিয়েছিলেন, যিনি বাংলাদেশের স্রষ্টা ছিলেন, সেই ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত ইন্দিরা গান্ধী কালচারাল অ্যাসোসিয়েশনের লাইব্রেরির 70,000 বইতে আগুন লাগিয়ে দিয়েছে। আর এপারে আমার দিদি ভাইরা তারা মুর্শিদাবাদে প্রাইভেট টিউটারে
গরিবদের জন্য পড়ার যে লাইব্রেরি তিনি তৈরি করেছেন তিনি সেখানে